সুচিত্রা সেনের সাথে আমি বাড়িতে আমরা গিয়েছিলাম এই কারণে। দেখলাম তো উনি তো মানে অবারিতদার, ওনার একটা খুব ছোট্ট বাঁদর ছিল, ওটাকে কোলে নিয়ে উনি আমাদের সুচিত্রা সেনের ওকে নিয়ে দরজা খুললেন। আমরা বললাম ও মা কি সুন্দর চৈতালি ছবিতে 15 দিন আমরা একসাথে আউটডোর ছিলাম শিলং, ফুলের মতো শুয়েছে। তো উনি বললেন, ए लड़कियां तुम लोग नीचे मत देखना और देख के हंसना नहीं। ভীষণ রগড়ে ছিলেন তরুণ মজুমদার, আর ওই বলে উনি ডাইরেক্টর ছিলেন। সবকিছু টেস্ট হলো, হলো, পরে উনি আমাকে বললেন একদিন তোমাকে একা আসতে হবে, কারণ আমার মা সবসময় সঙ্গে যেতেন, একা আসতে হবে। আমি বললাম দেখুন আমি তখন ফুল ফ্লেজে নাটক করছি, আমি স্টেজের উপরে এতগুলো লোক দেখতে আসি, সবার মাঝে আমরা অভিনয়। বইটার কি নাম ছিল জানো? শ্রীমান পৃথ্বীরাজ। আপনি আর চরিত্রটা পেলেন না? না, সেটা পেল তো মহুয়া রায়চৌধুরী। প্রফেশন খুব ভালো, কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে থাকবে, নিজেকে বিলোবে না। আজ তোমাদের লিলিদি কোথায়, কিন্তু তিনি কিন্তু বিরাট বড় অভিনেত্রী হতে পারেননি। মাতৃকা মা বলেছেন তুমি না খেয়ে মরে যাবে, নুন ভাত খাবে, কিন্তু হাত বাঁধবে না। আজকে ধার করবে, কালকে শুনতে পারবে। স্টার থিয়েটারে উনি সামনের রয়েতে বসে নাটক দেখবেন, কিন্তু মেয়ের প্রোগ্রাম দেখতে যাবেন। কিন্তু এখানেও কিছু পেলাম না, আমার 2টি বাচ্চা মিসক্যারেজ হয়ে গেল, আমার কোনো সন্তান নেই, আমি একা এই পৃথিবীতে, আমি এখন একা, আমার কেউ নেই, আমি একদম একা। আমার চোখে জল হয়তো বেরিয়ে এসেছি। তারপরে উনি একদিন আমাকে বললেন তীর মার লিয়া, ও যে अकेली गई कलकाता में, ও কোন সা তীর মারা। এখন দুঃখের বিষয় হয় কি, এখন বড় বড় লোকের ডিরেক্টরের সাথে কাজ পাচ্ছি, কিন্তু পেলে কি হবে, ডায়লগ মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি, ভীষণ ভুলে যাই। ভুলে যাওয়াটা যেন এখন একটা কথা থেকে। উনি করলেন সত্যজিৎ রায়ের রোলটা, আর আমি করলাম সত্যজিৎ রায়ের ওয়াইফের রোলটা। আমি ভাবতে পেরেছিলাম, কেন আমি বুঝতে পারি না, এটা ওনার জেলাসি ফিল, না এটা ওনার নিজের কি বলবো ওটাকে, অকর্মণ্য যেটাকে বলে সেটাই। এবং খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন উনি। ঈশ্বর বললেন আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, কিন্তু তুমি রাখতে পারোনি। সত্যিই তাই, এই বয়সে এসেও তো আমি কাজ করছি, টাকাটা আসবে কোত্থেকে? আচ্ছা, মেন প্রবলেমটা তো ওইখানেই। তারাই কেউ বলে এতদিন আমি তোমাকে খাইয়েছি, এবার তুমি আমাকে খাওয়াও। কোন হাজবেন্ড তার বউকে বলেছে আজ পর্যন্ত তোমরা তো এত? এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই দেবেন, তবে এইটুকু বলতে পারি যে তার বাড়ির এবং স্বামীর পাশে থাকার জন্য তিনি তার ভালোবাসার পেশাকে ছেড়ে 30 বছর সেই পুরো অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন। তবে আবারও তারপরে তিনি ফিরে এসেছেন, এবং সবার আগে আমি তার পরিচয় দিতে চাইবো। নমস্কার, আমার নাম মীনা ঘোষ। আমি খুব ছোটবেলা থেকে ডান্সের মধ্যে ছিলাম, আমার মার খুব শখ ছিল। তারপরে আস্তে আস্তে ডান্স থেকে প্রচুর ডান্স করেছি, রেকর্ড ডান্স করেছি হিন্দি গানের ওপরে। তারপরে আস্তে 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 আমি নাটকের দিকে চলে গেলাম। আমারই এক দাদা প্রথমেই আমাকে নাটকের লাইনে নিয়ে গিয়েছিলেন, আর আমার খুব ভাগ্য ভালো যে আমি যার কাছে হাতে করি তিনি হচ্ছেন রেডিওর বসন্ত ভট্টাচার্য। ওনার কাছে আমার প্রথম নাটকে হাতে করি, একটা পাড়ার ছোট স্টেজে আমি নাটক করেছিলাম। তারপর থেকে আস্তে 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 আমি একটু 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 করে বিভিন্ন গ্রুপে জয়েন করি, একদম ফুল ফ্লেজে আমি একদম থিয়েটারে চলে যাই। আমার 1500 নাইট শুধু থিয়েটারের স্টেজেই গেছে। প্রথম থিয়েটার হচ্ছে আমার দেবরাজ রায়ের বাবা ধনঞ্জয় বৈরাগীর একটা নাটক মুখোশের আড়ালে, কাশী বিশ্বনাথে, ওটা 500 নাইট করেছি। সেখানে রবীন মজুমদার আমার বাবা ছিলেন। এত বড় সৌভাগ্য আমার জীবনে হবে না। আমি কত বড় লোকের সাথে অভিনয় করেছি, তখন তো আর এত ছবির চল ছিল না, তাহলে একটা ছবি তুলে রাখতাম। আর এখন দেবরাজও সেদিন শুনলাম চলে গেছেন, মনটাও ভালো ছিল না। যাই হোক, তারপরে আমি নহবতে সত্যদা, বুড়োদা, রত্না ঘোষাল ওদের সাথে কাজ করলাম, সেটাও 500 নাইট, তপন থিয়েটার। তারপরে লাস্ট করলাম 85-এ জ্ঞানেশ মুখার্জির গ্রুপে বিলকিস বেগমের লিলিদি ছিলেন, লিলিদির সাথে কাজ করলাম। 87-85-এ আমি 500 নাইট পূরণ করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি বিয়ে করলাম, করে আমি পুরো সংসারের জীবনে চলে গেলাম।
এখানেই আসবো যে আপনার কত মানে কোন বয়সে আপনি প্রথম বড় পর্দায় পা রাখলেন? প্রথম বয়স খুব ছোট, তখন কত হবে। চাইল্ড আর্টিস্ট হিসেবে তার মানে আপনি হ্যাঁ, ঢুকেছিলেন। ভানু গোয়েন্দা জহর হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট লিলি চক্রবর্তী, ওনার সাথে একটা ডান্সে দিয়েছিল। আচ্ছা, তার মানে আপনি একটা- নাচও শিখেছেন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে বললাম না। তার মানে আপনার পরিবার কালচারাল পরিবার ছিল। আমার মা, আমাদের পরিবার 4 জন, আমি, আমার মা, আমার দিদি আর বাবা, ব্যাস, আর কেউ নেই, ভাই বোন আর কেউ নেই, শুধু দিদি। তবে এখন সবাই চলে গেছে, শিবরাত্রি সৈতের মতো আমি একা চলছি। একটা বিষয় জানতে চাইবো যে আপনার পরিবারে আপনার অভিনয় আসা নিয়ে কোনো সমস্যা ছিল? না, একদম না, একদম না। আমার মা ভীষণ ভালোবাসতেন এই সমস্ত। আপনার বাবাও? বাবা, তবে আমার বাবা কোনোদিন আমার নাটক দেখতে যেতেন না। অত কিন্তু খুব নাটক ভালোবাসতেন, স্টার থিয়েটারে উনি সামনের রয়েতে বসে নাটক দেখবেন, কিন্তু মেয়ের প্রোগ্রাম দেখতে যান না। তারপরে বিয়ের পরে 30 বছর গ্যাপ। একদম পুরো গ্যাপ। আমি 87-এ দিল্লি চলে গেলাম, দিল্লি থেকে ফিরেছি বোধহয় 2013-তে, নিজেই চলে এলাম, না আর আমার ভাল লাগছে না, এবার আমি আমার কিছু চাই নিজস্ব। এসে আমি প্রথম জয়েন করলাম প্রিন্স আনোয়ার শাহ রোডে, ওই হলটা আছে, কি নাম যেন, সিনেমার হলটা, কি নামটা ভুলে যাচ্ছি আমি। আহ, আরে, থিয়েটারের দূরতেরি, ওদের স্টুডিওটা কি, ভরতলক্ষ্মী। ভারত। ভরতলক্ষ্মীতে রাগে অনুরাগে তখন সিরিয়ালটা হচ্ছে। তা আমি দেখা করলাম, ওনারা বললেন হ্যাঁ একটা রোল আছে বয়স্ক, আপনি করবেন? বলে হ্যাঁ করবো। বলে আচ্ছা ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা দিয়ে যান, আপনাকে খবর এটা তো দেবো। 30 বছরের পর। হ্যাঁ, 30টা 30 বছর আপনি অভিনয় মানে আপনার যে পেশা, আপনি যাকে ভালোবাসতেন, যে হ্যাঁ। বিষয়টাকে নিয়ে আপনি আঁকড়ে ছিলেন, সেই হ্যাঁ। বিষয়টা থেকে দূরে চলে যাওয়ার কারণ কি ছিল? কারণ হলো একটা, ঠিক আছে নিজের জন্য তো এতদিন করেছিলাম, কিছু তো হলো না, কিছু এবার এবার- কেন বলছেন? পেলাম না তখন কিছু, মানে নিজের পছন্দের ক্যারেক্টার পাইনি, রোল পাইনি। হ্যাঁ, চৈতালিতে কাজ করেছি বিশ্বজিতের সাথে, তনুজার সাথে, তারপরে ওই ভানু গোয়েন্দাতে কাজ করলাম, তারপরে আর কিছু ইয়ে হয়নি, ওই নাটক নিয়েই ব্যস্ত, এই আর কি। তারপরে বিয়ে করলাম, বিয়ে করে চলে গেলাম দিল্লিতে, গিয়ে সব কিছু বন্ধ হয়ে গেল, শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারে যা হয়, আর কিচ্ছু না। আপনার হাজবেন্ড চাইতেন না? বোধহয় চাইতেন না, সেই জন্য আমাকে অফ করে দিয়েছিলেন। আচ্ছা, আমিও তখন ভাবলাম ঠিক আছে, না চাইলে চলো এইভাবেই চলে যাই, এইভাবেই যদি এতদিন তো ওইটা করে দেখলাম কিচ্ছু হলো না, এটাতে কি পায়, কিন্তু এখানেও কিছু পেলাম না। আমার 2টি বাচ্চা মিসক্যারেজ হয়ে গেল, আমার কোনো সন্তান নেই, আমি একা এই পৃথিবীতে, আমি এখন একা, আমার কেউ নেই, আমি একদম একা। আমার চোখের জল হয়তো বেরিয়ে এসেছি। তারপরে উনি একদিন আমাকে বললেন, উনি অসুস্থ হয়ে পড়লেন, হওয়ার পরে কলকাতায় ফিরে এলেন 2016-তে। এবং উনি দেখছেন যে আমি কাজকর্ম করছি, আমার পরিবারের সবাই দেখলো। তবে আমার পরিবারের সবাই না ভালো বলেছে, সবাই, কেউ বলেনি যে আমাদের বৌদি খারাপ। তারা বলেছে হ্যাঁ বৌদি তুমি করো, আমরা আছি তোমার পেছনে। তারপর হাজব্যান্ড বললেন, তারা একটা কথা বলেছিল, আমার হাজব্যান্ড তাদেরকে বলেছিল যে ও দিল্লিতে গিয়ে, কলকাতায় গিয়ে কি করলো, হ্যাঁ কি করলো কি, তো কি বেশ কথাটা বলেছিল, কোন সা তীর মার লিয়া, ও যে अकेली गई कलकत्ता में, ও কোন সা তীর মারা। ও আমার তখন এক ননদ বললে, भाभी ने भाभी जो ने तीर मारा, जो तीर मारा वो तीर तुमने नहीं मार पाया। ওরা আমার খুব ফেভার করে। এই সেদিনও কথা হলো, বললে না বৌদি তুমি তোমার লড়াই চালিয়ে যাও, আমরা আছি, আমরা আমরা তোমাকে কখনো বলবো না যে তুমি তোমার লড়াই থামিয়ে দাও, তুমি যতদিন পারবে তুমি লড়ে যাও। আচ্ছা, আপনার হাজবেন্ড জানতেন তো আপনি এই পেশায় রয়েছেন? হ্যাঁ, জানতেন, কেন জানবেন না, আমি তো লুকিয়ে কিচ্ছু করিনি, লুকোবো কেন, এই জিনিসটাকে লুকোবার এবং লোকানো যায়ও না। যায়ও না। যার প্রতিভা থাকে সে আপনিই বেরিয়ে যাবে, কেউ তাকে কিছু কোনোদিন আটকাতে পারবে না। আজ আমাকে কেউ আটকাতে পারেনি, আমি এত দূর তো এসেছি এই বয়সে, আমি এখনো লড়ে যাব। তবে এখন দুঃখের বিষয় হয় কি, এখন বড় বড় লোকের ডিরেক্টরের সাথে কাজও পাচ্ছি, কিন্তু পেলে কি হবে, ডায়লগ মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি, ভীষণ ভুলে যাই। ভুলে যাওয়াটা যেন এখন একটা অসুখের মতো হয়ে গেছে, কি বলবো। সেদিন সৃজিতদা খুব বকেছেন, হ্যাঁ হ্যাঁ এমন কাজ করতে এসে ভুলে যায়। আমি দাদা আমি মনে করতে পারছি না। বলে আচ্ছা ঠিক আছে, আমি কেটে কেটে শর্ট নেবো, কোনো ব্যাপার নেই। ঠাকুমা তো
একবার আপনি কোনো- লগ ও রঙ্গতে রয়েছেন, হ্যাঁ, গৌরাঙ্গের ঠাকুমা করেছি। একটু তারপরে অভিজ্ঞতা বলুন না সেই শুটিং এর অভিজ্ঞতা। শুটিং এর অভিজ্ঞতা বললাম না, আমাকে স্ক্রিপ্ট দিয়েছে। প্রথমে তো ওরা স্ক্রিপ্টটা না খুব তাড়াতাড়ি দেয় না, অ্যাডভান্সও দেয় না। গেলাম, গিয়ে মেকআপ টেকআপ করলাম, করার পরে আমাকে দিল স্ক্রিপ্ট, পড়লাম। ঠিক আছে, এইটুকু তো ঠিক বলে দেবো, কিন্তু জানি না হয়তো নাকি হয়তো ডায়লগ ভুলে গেলাম। যাই হোক, ডায়লগ তখন অনেকবার কাট 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 হয়ে যায় সবার মাঝে। আমার কি কষ্ট হচ্ছে, আমি কি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। সেটা দাদা বুঝতে পেরেছেন, বললে দিদি কোনো কিছু ব্যাপার নেই, আমি কেটে শট নিচ্ছি। আচ্ছা, আমি পেছন থেকে বলছি, আপনি ডায়লগ বলুন। উনি কাট করে ডায়লগ বলছেন, তারপর আমি বলেছি অন্যায় কি, আমি স্বীকার করছি, আমি স্বীকার করতে খুব ভালোবাসি, আমি কখনো নিজেকে ইয়ে করি না, আমি স্বীকার করি অন্যায় করবো, অন্যায় হয়েছে তো স্বীকার করেছি। ডাবিং এ গেলাম, ডাবিং এ দাদা আমার খুব খারাপ লেগেছে, বলে কোনো খারাপ নেই, ঠিক আছে, কোনো ভালো ইয়ে হয়নি, ঠিক আছে, আমরা ঠিক ইয়ে করে নিয়েছি। তবে মির্জাতে আমি ইয়ের মা করলাম, কৌশিক গাঙ্গুলি, কত বড় আর্টিস্ট, এইরকম লোকের সাথে কাজ করবো আমি ভাবতে পারিনি। খুব ইচ্ছে ছিল ওনার সাথে ছবি তুলবো, কিন্তু উনি বললেন দিদি ভাই আমি না এই শুটিং এর কস্টিউম পরে, ক্যারেক্টারের কস্টিউম পরে ছবি তুলি না। তারপরে আর ছবি তোলা হলো না, ব্যাস ওই একটা মিস হয়ে গেল। আর কি বলবো বলো। আপনি জিতু কমলের সঙ্গে গৃহ হ্যাঁ, কাজ না গৃহপ্রবেশ না, ইয়ে করলাম পদাতিক। পদাতি। পদাতিকে উনি করলেন সত্যজিৎ রায়ের রোলটা, হ্যাঁ। আর আমি করলাম সত্যজিৎ রায়ের ওয়াইফের রোলটা। আমি ভাবতে পেরেছিলাম যে আমি কোনোদিন ওই রোল করব, আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে এই রোলগুলো করার পর আপনার হাজবেন্ডের কি কোনো অ্যাকশন নেই, না অ্যাকশন না রিয়াকশন। উনি আমার সাথে আলোচনাও করেন না, বলেও না। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। কি জানি কেন আমি বুঝতে পারি না, এটা ওনার জেলাসি ফিল, না এটা ওনার নিজের কি বলবো ওটাকে, অকর্মণ্য যেটাকে বলে সেটাই, সেটা হয়তো হচ্ছে, ইগো হচ্ছে মনে। উনি কি করতেন? উনি কিন্তু স্টুডেন্ট হিসেবে ভীষণ ভালো এবং খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। উনি রাইসেন্না স্কুলে পড়তেন দিল্লিতে, ওখানেই পাশ করেছেন। এখানে এসে উনি, ওনার ইচ্ছে ছিল উনি ইয়েতে খেলবেন, ইয়েতে মোহনবাগানে। হ্যাঁ, ওর নামটা? হ্যাঁ, ওনার নামটা? মলয় ঘোষ। আচ্ছা। হ্যাঁ, উনি ইচ্ছে ছিল যে আমি ইয়েতে পড়বো, মোহনবাগানে খেলবো। ওনার দাদা বললো এখন তো চান্স পাওয়া যাচ্ছে না, ইস্ট বেঙ্গলে তোমাকে করে দেওয়া হচ্ছে, তুমি করো। কিন্তু সেটা উনি করলেন না। ওনার বললো না, ইগো, ভীষণ ইগো। আর একটা জিনিস এত ভালো লেগেছিল আমার, উনি যদি পেছন থেকে দাঁড়িয়ে সামনে কারোর সাথে ইংলিশে কথা বলছেন, মনে হবে না বাঙালি। ইংলিশে এত ভালো নলেজ ওনার, কিন্তু এখন কিচ্ছু করেন না। আগে মাঝে বছর খানেক পড়াশোনা করালেন, বাচ্চাদের টিউশন করালেন, এখন আর পারেন না, বলে আমি কানটা আমার ডিফেক্ট হচ্ছে, আমি কানের ইয়ে করতে পারছি না। আচ্ছা, এই যে বিয়ের পরে আপনি পেশা মানে আপনি অভিনয় জগৎ থেকে সরে আসলেন, হ্যাঁ, তারপরে আবার আপনার জয়েন করা, হ্যাঁ, এটা কি শুধুমাত্রই ভালোবাসার কারণে, মানে ভালোবেসে? অভিনয়টাকে ভালোবেসে। আর একটা আর্থিক অর্থকষ্ট হলো। উনি অফিস থেকে সমস্ত কিছু, ওনার একটা বিরাট অসুখ হলো, ব্রেনে একটা অ্যাটাক হলো, তারপরে উনি সবকিছু ছেড়ে দিতে হলো। আপনি নিজের পেশাটাই বা ছাড়লেন কেন? শুধুমাত্র যেহেতু আপনার হাজবেন্ড চাইতেন না তাই? সেটার জন্যই হয়তো তাই। তারপরে চলে গেলাম ওনার চাকরি জীবনটাকে ঠিক করবার জন্যে, আমি এটাকে ছেড়ে দিয়ে চলে গেলাম। স্যাক্রিফাইস করলেন। হ্যাঁ, সেটার জন্য আক্ষেপ হয় আজকের দিনে দাঁড়িয়ে? 100 বার হয়, হবে না কেন, হবে না কেন। আক্ষেপ যদি না করি তাহলে ঈশ্বরকে দোষী করা হবে। ঈশ্বর বললেন আমি তোমাকে অনেক কিছু দিয়েছি কিন্তু তুমি রাখতে পারোনি, সত্যিই তাই। এই বয়সে এসেও তো আমি কাজ করছি ওনারই ইয়েতে, উনি আছেন বলেই তো আমি কাজ পাচ্ছি। আর একটা জিনিস, রিসেন্টলি একটি ছবি আসছে আমার, কাকতাড়ুয়া। হ্যাঁ, ওটার সঙ্গে নিমাই বসু আছেন। নিমাই বসু বিরাট বড় ভালো আর্টিস্ট, ভীষণ বড় আর্টিস্ট। তো ওটাতে আমি, ওদের যে ডিরেক্টর যুধাজিৎ বলে ছেলেটি, সেটা এত ভালো, আমি কি বলবো। ওর সঙ্গে গল্প লিখেছে পৃথ্বীরাজ বলে ওর বন্ধু, ওরা দুজনে ভীষণ ভালো। ও সেন্ট জেভিয়ার্স এর ছেলে। তো ও যেদিন আমার সঙ্গে দেখা হলো, এই 1 বছর হবে, গত বছরই
অক্টোবর মাসে ওর সাথে আমার আলাপ হয়েছিল। রীতিকা বলে একটি মেয়ে, রীতিকাও কিন্তু এখন ছবি করছে, হুম। ওই আমাকে খবর দিল। ও কোত্থেকে আমার নাম্বার পেয়েছে আমি জানি না। আমি তো কাকে থ্যাঙ্কসটা দেবো, তোমাকে দেবো না যুরাজিৎকে দেবো? তো তোমাকেই দিই, যেমন তুমি না আমার ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়েছো। তখন ও বললো দিদি আমার না ঠিক খেয়াল নেই গো, কে তোমার নাম্বারটা দিয়েছে। ঠিক আছে, যুধাজিৎ আমাকে দেখে বলল, দেখলো, দেখে দেখে বললো ঠিক আছে আমি আপনাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেবো, আপনি আমাকে একটা ইন্টারভিউ করে পাঠিয়ে দেবেন। ফোনে যে ইন্টারভিউ হয় আমি জানতাম না। ফোনেতে আমি ওর সাথে ইন্টারভিউ দিলাম, মানে ক্যারেক্টারটা ইয়ে করলাম যেটুকু ও দিয়েছিল আমাকে, করলাম। বললো দিদি আপনি আমার ছবিতে কাজ করছেন। দিদি একদম ছোটবেলায় যদি নিজে কোন বিষয়গুলো সব থেকে বেশি মিস করেন আজকের দিনে দাঁড়িয়ে? মিস করি, স্কুল থেকে পালিয়ে আমি ভীষণ দোলনা খেতে ভালোবাসতাম, দোলনা খেলতে আর কি, ভীষণ দোলনা ভালোবাসি, দোলনাটা মিস করি। এবং তারপরে কাজে ঢুকে যাওয়া। তারপর কাজে ঢুকে যাওয়াটা ভীষণ ভাবে মিস করি। বন্ধু টন্ধু সবাই, আর আমার না ছোটবেলা থেকেই ছেলে বন্ধু বেশি, মেয়ে বন্ধু খুব কম, ছেলে বন্ধু। সুন্দর ছিলেন না খুব? এখনো তো সুন্দর এতটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতে এখনো এতটাই সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস, কোন কার? আমি না ভীষণ ক্যাট, ডগ, বার্ড ভীষণ ভালোবাসি। আমার ছোটবেলা থেকে জোড়া বেড়াল ছিল, এক জোড়া বেড়াল। আচ্ছা, তারপরে 14 বছর দিল্লিতে ওকে নিয়ে আমি কাটিয়েছি, আমার লাকি। ও আমার ফেভারিট, ও আমার সন্তান তুল্য ছিল। ও যেদিন চলে গেল, ওকে আমি যমুনাতে দাফন করে এলাম। হ্যাঁ, আমার ऑटोवाला बच्चा आपने सुबह सुबह लाश रख दिया, आपने देखिए इसको लाश नहीं बोलने का, ये मेरा बेटा है, ऐसा नहीं बोलने का। তো আমি এই ডগি, ক্যাট আর বার্ডস ভীষণ ভালোবাসি। এবং তাদের প্রতি এখন যে অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, খুব খারাপ, খুব খারাপ, লোকে নৃশংস হয়ে গেছে। কেন? একটা কুকুরকে দুটো যদি খেতে দিই আমার খাবার তো কম হবে না। কিন্তু আমার এত ক্ষতি হয়ে গেছে আমার ইয়েতে, শরীরে, ডাক্তার এখন ওই 3টে থেকে অ্যালুপ হতে বলেছে। আমি কিন্তু রাস্তায় গেলেই কুকুর দেখলে ভালোবাসি, তাকে কোলে তুলে নিই, বড় বড় কুকুর দেখলে। কিন্তু আমাকে ডাক্তার, ওদের যে লোমটা আছে না, ওটা আমার ভীষণ হাঁপানি হয়ে গেছে, মানে আমার ইনহেলার লেগে গেছে, একটা ছিল, দুটো ইনহেলার, সেদিন আমি ডাক্তার দেখালাম পরশুদিন। আর এটা হয়েছে সিগারেটের কারণে, বিড়ি সিগারেট। আপনি সিগারেট খেতেন? না না, আমার হাজবেন্ড এখনো? এখনো, তার বারণ, তার বারণ, সে খাবেই খাবে, সে ছাড়বে না। সে ভাবছে কি ওইটা খেলে আমি বোধহয় তাড়াতাড়ি গত হয়ে যাব, কিন্তু তা তো হবে না। দিল্লিতে কোন হসপিটালের নামটা মনে নেই, আমি বড় হসপিটালে, তারা প্রথমেই লিখে দিয়েছিল ডোন্ট স্মোক, কিন্তু সেটা তিনি শোনেন না। তিনি কি একেবারেই মানে বাড়িতে কারোর কথা শোনেন না? না, কোনো কথা শোনেন না। তো কখনো আপনি বলেননি যে আপনি আপনার 30টা বছর স্যাক্রিফাইস করলেন কাজের দিক দিয়ে, হ্যাঁ, তিনি কেন এখন একটু বাড়িতে মানে আপনার দিকটাও ভাবছেন না? ভাববে না, তুমি তোমার কাজ করছো করো, আমি তো বাধা দিইনি। মানে এখন আপনি কাজ করতে বেরোচ্ছেন, এটাও তো ওনার পছন্দ নয়? পছন্দ নয়ের কথা না, টাকাটা আসবে কোত্থেকে, আচ্ছা। মেন প্রবলেমটা তো ওইখানেই। তারাই কেউ বলে এতদিন আমি তোমাকে খাইয়েছি, এবার তুমি আমাকে খাওয়াও। কোন হাজবেন্ড তার বউকে বলেছে আজ পর্যন্ত? তোমরা তো এত বড় হয়েছো, পাবলিককে জিজ্ঞেস করো তো। এটা আমি খুব দক্ষতার সঙ্গে বলছি। যেদিন উনি এই কথাটা বলেছেন আমার মনটা ভেঙে গেছে একেবারে, আমি চুরমার হয়ে গেছি। মনে হলো আমার চোখের সামনে আর কিচ্ছু নাই, কেউ নাই। আমি একদিন সবাইকে বলি ভাই আমাকে কাজ দাও, আমি কাজ করবো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি কারোর কাছে না কখনো হাত পাততে পারি না, একটা পয়সার জন্য আমি হাত পাতবো না। আমার মার শিক্ষা, মা বলেছেন তুমি না খেয়ে মরে যাবে, নুন ভাত খাবে, কিন্তু হাত পাতবে না। কারণ আজকে ধার করবে, কালকে শুনতে পারবে না, ধারটা তোমার মাথায় দেনা হয়ে যাবে। সবসময় বলি এটা কোন আমাকে ধার করিও না কারোর কাছে। সেই সময় দাঁড়িয়ে আপনাদের এই এরকম চিন্তা ভাবনা, এটাও মনে হয়, কারণ আমরা ওই সময় দেখেছি যে বাড়িতে অনেকটা সময় চাইতো যে না বিয়ে করবে তারপরে সংসার করবে, সেই সময় যে আপনাকে মা বাবা এসব বলতেন, হ্যাঁ, এটা আর আমার মার ঠিক পছন্দ ছিল না এই বিয়েটা, আমি মার অমতে বিয়ে করেছি। কেন ছিল না পছন্দ? উনি একদম পছন্দ করেননি একে, একে একদম পছন্দ করেননি। কি কারণ সেটা আমার মা আমাকে বলেননি।
আবার মরবার সময় আমার মা বলে গেছেন, একে তুমি ঠিক করতে পারবে না, এ ঠিক হবার নয়। একটা কথা আছে না হিন্দিতে, আড়িয়াল। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করি যে আপনি বহু আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের কথা সবার আগে মাথায় আসে এবং কোন স্মৃতিগুলো যদি একটু শেয়ার করতে বলেন? সবচেয়ে কথা আমার আগে লিলিদির কথা আসে। লিলিদি ভীষণ ভালো। আজ আমি নিজের শরীর অসুস্থ, লিলিদির জন্মদিন গেল আমি তাকে উইশ করতে যেতে পারলাম না। লিলিদি থাকে সেই মতিঝিলে, এখানে থাকেন না, অনেক দূরে চলে গেছে। আগে কিন্তু লিলিদির সাথে আমার খুব ভালো আলাপ ছিল, যাওয়া আসা। জামাইবাবু ছিলেন যখন দিল্লিদি, আমি দিল্লিতে জানলাম যে জামাইবাবু মারা গেছে। তখন আমাকে জামাইবাবু একটা কথা বলেছিলেন যে মিনা, লাইনটা খুব ভালো, নিজে যদি টিকে থাকতে পারো, প্রফেশন খুব ভালো, কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে থাকবে, নিজেকে বিলোবে না। আজ তোমাদের লিলিদি কোথায়, কিন্তু তিনি কিন্তু বিরাট বড় অভিনেত্রী হতে পারেননি, দেখেছো? মিস্টার বচ্চনের সাথে অভিনয় করেছেন, কিন্তু হাফ হিরোইন হয়ে, ফুল হিরোইন উনি হননি। আর ওই একটা কথা আমার জামাইবাবুর ভীষণ ভাবে মনে আছে, যে নিজেকে বিকিয়ে দিয়ে কখনো কিছু করবে না, যেটুকু করবে নিজের যতটুকু কাজ আছে সেটুকু দেখিয়ে কাজ করবে। তারপর নেক্সট যদি কারোর নাম জিজ্ঞাসা করি? বলো। তনুজা, তনুজা। হ্যাঁ, হ্যাঁ ওনার সঙ্গেও কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছি চৈতালি ছবিতে, 15 দিন আমরা একসাথে আউটডোর ছিলাম, শিলং। একটু উনি কেমন একটু যদি বলেন? ভীষণ ছটফটে। একটা সিন ছিল, আমাদের এখানে শুট হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা ভিজবো, তা উনি ঘাগরা চলি পরেছেন, বাংলাতে যেটা ব্লাউজকে চলি বলে, নিচে ঘাগরা বলে। তো এটা খুব বলবে আমাদের কথা বলে দিচ্ছে। উনি, আমরা চুড়িদার পরি, তো উনি চুড়িদার পরেননি। তো আমরা সব মেয়েরা নাচছি বসে, আস্তে আস্তে এরকম ভাবে ইয়ে ফুলের মতো শুয়েছে। তো উনি বললেন, ए लड़कियां, तुम लोग नीचे मत देखना और देख के हंसना नहीं। ভীষণ রগড়ে ছিলেন, ভীষণ রগড়, পছন্দ সিগারেট খেতেন, খুব খারাপ লাগতো। এখন কিরম চেহারাটা হয়ে গেছে। আচ্ছা, কি সুন্দর বাংলা অভিনেত্রী করে গেছে, অভিনয় করে গেছে। কি তনুজা বাংলাতে খুব ভালো, যতটা হিন্দিতে না করেছে। আর একটা বই আমার মনে আছে, তনুজার প্রথম ছবি, যদি কোনোদিন পারো দেখবে, ছাবেলি। হুম। হুম, কি চুলবুলে অ্যাক্টিং বলে তো। আমার মা না আমাদের খুব উনি সবার সঙ্গে মিশতেন এমনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে সেই কোনো ইগো বা না, কোনো কিচ্ছু ছিল ইগো না? নেই, ইগো ছিল না, ইগো ছিল না। সবচেয়ে বড় কথা, আমি বিশ্ববন্দিতা সুচিত্রা সেনের সাথে আমি একসাথে ছবি আছে আমার, ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম এই কারণে। এটা খুব সাধারণত হয় না। ইয়ে আছেন না, দাঁড়াও, বিরাট বড় প্রডিউসার আর.ডি. বানসাল, হুম হুম। বানসালের ছবি ছিল চৈতালি। বানসালের একটা গ্রুপ ছিল, যেটা এখন নষ্ট হয়ে গেছে। তোমার এস.এন. ব্যানার্জি রোডে লোটাস একটা সিনেমা ছিল, হুম। ওই সিনেমাতে যদি তোমরা আগে যেতে, আমাদের সবার ছবি টবি থাকতো। উনি করতেন কি, অত বড় প্রডিউসার তো, প্রত্যেক মানে 2 মাস 3 মাস অন্তর অন্তর বম্বের যত ছবি এখানে রিলিজ হতো না, সব বড় বড় আর্টিস্টকে উনি নিয়ে আসতেন। রাজ কাপুর, শম্মি কাপুর, শশী কাপুর, জনি ওয়াকার, টুনটুন, গীতাবালি, সবাই সাথে আমার ছবি আছে। সুচিত্রা সেন কেমন? সুচিত্রা সেন সামনে সামনে দেখতে যেরকম ভালো, সবাই উনিও খুব ভালো। আমরা শুনেছি উনি নাকি খুব একটা মিশতেন না। উনি দেখো, যেহেতু আমরা প্রডিউসারের অত ইয়েতে গেছি, সব ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে, তখন আমি ফ্রক পরতাম, সালোয়ার কামিজ তখনও পরতাম। তো তখন দেখলাম তো উনি তো মানে অবারিতদার, ওনার একটা খুব ছোট্ট বাঁদর ছিল, ওটাকে কোলে নিয়ে উনি তাই? আমাদের সুচিত্রা সেনের, ওকে নিয়ে দরজা খুললেন। আমরা বললাম, ও মা কি সুন্দর দেখতে বাঁদরটা, বাঁদর সুন্দর হয়, কিন্তু একে বলে ছেলে মানুষ। এত ছোট ছিলাম তখন। আচ্ছা, একটা বিষয় বলুন, বলো। আপনি কাজ ছেড়ে দিলেন, আর এই ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের শব্দগুলো আমরা শুনেছি, হ্যাঁ, আপনাদের ওই সময় কতটা ছিল? ভীষণ ভীষণ ছিল, আমাদের সবসময় অ্যাডজাস্টমেন্ট করতে হতো। তবে একটা জিনিস, ওই যে হিরোইনদের একটু ইয়ে ছিল, আমার ঘরে মেকআপ রুমে কেউ অন্য আর্টিস্টরা আসবে না, জুনিয়ররা থাকবে না, এটা বরাবর, এটা বরাবর। এবং কাজের জন্য কম্প্রোমাইজ করতে হয়েছে কখনো, বা বা ওই সময় আপনি এরকম কিছু দেখেছিলেন? দেখেছিলাম, সেটা বললে খুব বড় কথা হয়ে যাবে। বড় কথা বলতে কি, যেমন
তখন আমি একটা ধরুন আপনি আপনার কাছে কিছু চাওয়া হলো তার হ্যাঁ যোগ্যতা তো হ্যাঁ সেটাই আমি ছেড়ে দিয়েছি। মহুয়া রায় চৌধুরীকে মনে আছে? হ্যাঁ হয়তো এরপরে কেউ আমাকে এসে যদি ইয়ে করে, ক্লেম করে, কেন আপনি এই কথাটা বললেন, তরুণ মজুমদার, আর ওই বলে উনি ডাইরেক্টর ছিলেন, প্রডিউসারকে আমি জানি না, এবং ক্যামেরাম্যানকে আমি ঠিক জানতুম না। আমার সব কিছু টেস্ট হলো, ইয়ে হলো, পরে উনি আমাকে বললেন একদিন তোমাকে একা আসতে হবে, কারণ আমার মা সবসময় সঙ্গে যেতেন, একা আসতে হবে। আমি বললাম দেখুন, আমি তখন ফুল ফ্লেজে নাটক করছি, আমি স্টেজের উপরে এতগুলো লোক দেখতে আসি, সবার মাঝে আমরা অভিনয় করি, সেটা আপনার লাভ সিন বলুন, যে কোনো সিন বলুন, একা আমি কেন আপনার সাথে রিহার্সাল করব? তখন উনি বললেন যে ঠিক আছে, আপনাকে পরে খবর দেবো। তরুণ তোর বলিল, বইটার কি নাম ছিল জানো? শ্রীমান পৃথ্বীরাজ। আপনি আর চরিত্রটা পেলেন না। না, সেটা পেল তো মহুয়া রায় চৌধুরী। বা এরকম চোখের সামনে দেখেছেন যে কেউ অ্যাকসেপ্ট করেছে তারপরে? সেটা অবশ্য সেরকম একটা কিছু হয়নি, কারণ তখন আমি আস্তে আস্তে স্টুডিও যাওয়া ছেড়ে দিলাম। যে যখন ভেতরের ব্যাপারটাই এত বাজে জিনিস, তখন কি হবে, ছেড়ে দাও। সেটা পরে তো জানলাম আমার যাই হোক কাছে, ওই রিলিজিং হাজবেন্ডের কাছে। না জানা কিছু তথ্য জানান না যেগুলো আমরা জানি না, বা না। সেই সময় হতো, এখন অনেকটা পাল্টে গিয়েছে। না জানার কথা কি বলবো, পেমেন্টের ব্যাপার হয়তো তখন খুব কম ছিল, এখন হয়তো একটু উঠেছে, তবুও কম। বিশহরী কাজ করেছি SBF এ, আর একটা কি করলাম, টুকটুক টুকটুক করে কাজ করে যাচ্ছি আমি। আচ্ছা, কি বদলেছে যদি বলি তখনকার দিনের আর এখনকার দিনের মধ্যে? তখনকার দিনে এখনকার মধ্যে অভিনয়টা একটু পাল্টেছে, মানে তখন, এখন হচ্ছে ক্যাজুয়াল, এখন যেমন আমরা সচরাচর কথা বলি, বাড়িতে বসে থাকি, একদম ওই রকম। আর সবচেয়ে আমার ভয় করি ক্যামেরাটাকে, ওই কালো বাক্সটা আমি খুব ভয় পাই। ও কিন্তু তুমি যখন সামনে দাঁড়াবে না, ও জেনে যাবে তোমার ভেতরে কি আছে, কি হচ্ছে, তাই না? ঠিক কথা বলিনি? একদম আমাকে শৈবাল দাও পর্যন্ত বলেছে, বলে আপনি খুব ভালো কথাটা বলেছেন, কিন্তু আসলে ও সামনে দাঁড়ালে আমার ভয় লাগে, আমি পারি না, আমি সব বোধহয় ভুলে গেছি, ওকে দেখলেই আমি সব ভুলে যাই। যে আজকের দিনে আপনি বেরোলেন আপনার বাড়িতে না, বলে আমি বেরিয়েছেন? এখন কাউকে কেয়ার করি না, ডোন্ট কেয়ার। যেখানে সংসার চালানোর দায়িত্ব নিয়েছি, সেখানে কেয়ার করলে কি হবে? সে খেতে দেবে? যে বলবে সে কি আমাকে পয়সা দেবে খেতে, যে এই নাও তুমি আজকের বাজারটা করে দিয়ে এসে তোমাকে হাতে টাকা দিচ্ছি? দেবে না। আমি তো অন্যায় কিছু করিনি, আমি তো নিজে খেটে খাচ্ছি, পরিশ্রম করে খাচ্ছি। আমার বাড়িতে একটা কাজের লোক নেই, সমস্ত কাজ আমি নিজে হাতে করি, যতটা পারি। বাজার, দোকান, রেশন, রান্না বান্না, কাপড় কাচা, সমস্ত কিছু আমি একা করি, কেউ আমার হাত বাটাও নেই। কোথাও মনে হয় এই স্ট্রং হোল্ডটা যদি 30 বছর আগে নিতেন, হ্যাঁ, তাহলে হয়তো আমার দুনিয়াটাই পাল্টে যেত, আজ আমি অন্য জায়গায় থাকতাম, এটা আমি খুব মানে ইয়ে করে বলতে পারি। কি করবো, কপালে নেই। আপনি এত কিছু পাচ্ছেন এখনো, হ্যাঁ, আপনার সামনে আরো অনেক ছবি রিলিজ করছে। করলে তো ভালোই, করলে তো ভালোই। তোমরা বলো যে আচ্ছা, আপনি আপনার হাজবেন্ড একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছেন কখনো? একটা ছবি, জীবনে একটা ছবি দেখেছি দুজনে, বিয়ের আগে আমাকে বলেছিল কি ছবি দেখবে, তখন আমি ইয়েতে কাজ করছি, মনে আছে আমার, ওই বিলকিস বেগমে মেকআপ পুষতে পুষতে ট্যাক্সি করে মেট্রোতে গিয়েছিলাম, ওর আরো বন্ধুরা গিয়েছিলেন, 5 জন ওয়াইফ তাদের আর 5টি বন্ধু, পাড় নাসিরুদ্দিন শাহ, মনে আছে? আমাকে বলেছেন তুমি কি ছবি দেখবে, আমি হিন্দি ছবি দেখবো, পাড় নিজের ছবি, না। নিজের অভিনীত কোনো ছবি একসঙ্গে দেখতে যাওনি? আমি একা দেখেছি, একা। বলবো না, একটা ছবি দেখেছি, একটা ছবি দেখেছি দুজনে মিলে, কোনো ছবি একসাথে কোথাও যাইও নি, উনি কোথাও নিয়েও যান না একদম। আমার প্রথম পুজো বিয়ের পর 85-এ বিয়ে হয়েছে তো, 86-এ পুজো হলো, আমার ননদদের সাথে উনি পাঠিয়ে দিলেন, ওদের সাথে চলে যাও, আমি বেরোবো না। এখনো তাই। আচ্ছা, আমি কিন্তু দুর্গাপুজো কোনোদিন, যখন এমন সব মেয়েরা ঘুরে দেখে না, আমি দেখতে পারিনি, কারণ
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন বোর্ড থাকতো, থিয়েটার থাকতো। দশমীর পরে তার ঠাকুর দেখার কোনো মানে হয় না, ঠাকুর দেখতে পেতাম না। আমি ঠাকুর দেখতাম যখন মা ট্রাকে করে আসছে, প্যান্ডেলে বসবে, আবার মা যখন চলে যাচ্ছেন তখন। তবে 2013-তে আমার মা মারা গেলেন। 2013-তে আমি ঠাকুর দেখেছি, কেন অশৌচ, প্যান্ডেলে বসতে পারবো না। হ্যাঁ, 30টা ঠাকুর দেখেছি একা একা হেঁটে? একা। দমদম থেকে আরম্ভ করেছি, দমদমে ছিলাম তখন। ওখান থেকে মিনিতে করে এসে মোহাম্মদ আলী পার্কে নেমেছি। ওইখান থেকে হাঁটতে হাঁটতে এদিক ওদিক, কলেজ একা স্ট্রিট, হেঁটে? কলেজ স্ট্রিট, হাতিবাগান, হ্যানা ত্যানা সব, বাগবাজার টারবাজার দেখে শ্যামবাজার থেকে আবার বাসে উঠে ইয়েতে দমদম। আজকের দিনে দাঁড়িয়ে এই জেনারেশনের আর্টিস্ট বা এই জেনারেশন মেয়েদের বা ছেলেদের কি বলতে চাইবেন? বলতে চাই যে দেখো, অভিনয়টা সহজ নয়, সহজ নয় কোনো জিনিসই। যেমন চাকরির স্থলে চাকরিটাও সহজ নয়, লেখাপড়াও সহজ নয়, অভিনয়টাও সহজ নয়। তাকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে তুমি কিচ্ছু পাবে না, রিটার্ন পাবে না। ভালোবাসতে হবে তোমাকে, ভালো না বাসলে কিচ্ছু নেই। ভগবানকেও ভালোবাসলে তিনি দেখা দেন, তিনি মনের আশা পূর্ণ করেন। আমি তো ওই জন্য ছেড়ে চলে গিয়েছিলাম, তাই আমাকে এতটা কষ্ট দিয়েছে। বলে তোমাকে ভরপুর জিনিস দিয়েছিলাম কিন্তু তুমি রাখতে পারোনি, ছেড়ে চলে গেছে। আমার উপর বিশ্বাস ছিল না। এই হচ্ছে ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে আর কিছু ভাগ করতে চাইবেন আমাদের সঙ্গে? কি ভাগ করবো বলো তো? ভাগ করবো, আমি যেটা মনে হয় যে মানুষকে বিশ্বাস আমি আজও করি। কেউ যদি ঠকায়, আমি ঠকেছি, প্রচুর ঠকেছি, কিন্তু আমি এখনো মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি। তার মতো জিনিস নেই, ভালোবাসার মতো জিনিস নেই। আপনি ভালোবাসতে ভয় পান এখন? এখন খুব ভয় পাই। অনেক ভেবেছি মেয়েটা কে, কেন আমার তো ইন্টারভিউ নেবে, আমি কি এমন একদম হয়ে গেছি যে ও আমার ইন্টারভিউ। আমার বাড়িতে সবাই বলছে, আমার এক নন্দাই আছে খুড়তো, বাবা বৌদি, আমি বললাম, আমার যদি জামার কলার থাকতো না, আমি কলার উঁচু করে বলতাম তোদেরকে, দেখ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। বলে আমি বুঝতে পারছি না কে তোমার ইন্টারভিউ নেবে গো। আক্ষেপ নিয়ে কিছু বলতে চান বা আপনি আর কোন কোন চরিত্র করতে চান একটু বলুন? আমি একটা দজ্জাল মেয়ে চরিত্র করতে চাই, একদম ভীষণ দজ্জাল, সেখানে সমস্ত রাগ আপনি একদম একদম। আমি যখন ইয়েতে কাজ করলাম, আহ, বলি তোমাকে একটা ঘটনা। এই যে উম, আকাশাটে ওই ওই কি যেন এটা, ফেরারি মন, আকাশাটে, ওতে একটা ক্যারেক্টার ছিল ঠাকুমা আর নাতি। ঠাকুমা কথা বলতে পারে না, বোবা। আমি বলি, এই কি বলবো রে, তুই স্ক্রিপ্ট তো দিসনি, কি বলবো? করে যাও। আমি, ঠিক আছে চলো, তো করলাম প্রথম প্রথম। তাহলে দিদি তোমার ক্যারেক্টার তো বেড়ে গেছে, তোমার চোটে। আমি বললাম, আচ্ছা ঠিক হলো, হলো হলো। একদিন সুদীপ্তা, ওই যে 3 বোন আছে না, সুদীপ্তা বিদীপ্তা, ও ছিল ওই বইটাতে। ও আমাকে জিজ্ঞেস করলো, দিদি ভাই একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম, হ্যাঁ বলো। আপনি এই বোবার রোলটা কি করে করলেন বলুন তো? আমি বললাম, তোমার বিয়ে হয়েছে তো? বলে হ্যাঁ, সে তো হয়েইছে। আমি বললাম যে আমারও বিয়ে হয়েছে, আমার 40 বছর হতে যাচ্ছে। তো এই 40 বছরে তুমি কত ভালো জিনিস পেয়েছো, কত দুঃখকর জিনিস পেয়েছো, কত কষ্টকর জিনিস পেয়েছো, কার সাথে ভালোবাসা ইয়ে হয়েছে, কার সাথে তোমার মনের কষ্ট হয়েছে, সেইগুলো যন্ত্রণা জ্বালা ভেতরে আছে তো? বলে হ্যাঁ আছে। আমি, সেগুলো বার করো, সেগুলো দিয়ে বার করো, কথা না, নিজের ভেতরের বক্তব্যটাই বেরিয়ে আসবে। এটাই তোমার ভেতরে বোবা হয়ে আছে তো, সেটাই বেরোবে। বলি, খুব ভালো বলেছেন তো আপনি, আপনি তাই করছেন? বলে, হ্যাঁ, আমার 30 বছরে যত কষ্ট সব আমি উড়ে দিয়েছি। একদম। আপনি এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক আপনার ইউ। সঙ্গে তোমার সাথে আমার আলাপ হয়ে খুব ভালো লাগলো। তবে আমি প্রথমে তোমাকে বিশ্বাস করিনি। আমার তুমি যে বললে যে ইয়েতে দেখা হয়েছিল, আমার সেটাও মনে নেই। একদিন রাত্রিরে আমি শুট করেই ফিরছি বোধহয় ওখান থেকে। হ্যাঁ। হ্যাঁ, রুবির ওখান থেকে বাস ধরবো। এটাই আমাদের বক্তব্য হচ্ছে। আমি যেটা আরেকটা কথা বলবো, এরা না সকালবেলা টাইমটা দেয় 7:30 8টা, চলে যায়, যা হোক করে চলে যায়, কিন্তু আসার সময় তাদের মনে থাকে না যে আমরা কটায় প্যাক আপ করবো।
তারা যদি 9টায় প্যাক আপ করে আমাদের মুশকিল হয়। টালিগঞ্জে ওরা টালিগঞ্জ পর্যন্ত গাড়ি দেয়, তারপরে আর গাড়ি নেই। মেট্রো এখন 10:30 ট্রেনটা বন্ধ করে দিয়েছে। মানে 11টার সময় কেসি দাসের সময়, কেসি দাসের মিষ্টির দোকানের সামনে সেদিনও দাঁড়িয়েছিলাম আমি। আমার ভয় করছে যে বাবা এত রাত্রিরে আমি এখানে দাঁড়িয়ে আছি, 11টা বেজে গেছে। আপনার বাড়িতে কেউ কোনো হেল্প করে না? না, কেউ নেই। আপনি যত রাত করে ফেরেন সেই বিষয়ে? না, কাজের জন্য দেরিতে হবেই। 47B এলো, তাতে উঠে বাড়ি ঢুকলাম, তখন প্রায় 12টা বাজে। তাই আমি আমার এই জগৎকে বলবো যে তোমরা এই মেয়েদেরকে বা বয়স্ক মানুষ যাতেই হোক, এই যে বাড়িটা ছাড়বে অন্তত কিছুটা তোমরা গাড়ি দিও রাত্রিরের দিকে। বাড়ি পর্যন্ত দিলে তো খুবই ভালো, কিন্তু ওই টালিগঞ্জের ছেড়ো না। ট্রেন থাকতে থাকতে 9টার মধ্যে তোমরা টালিগঞ্জে পৌঁছে দাও, তাহলে আমরা বাড়ি ফিরতে পারবো। তাহলে আমাদের খুব কষ্ট হয়। শেষ করবো, দর্শকদের জন্য তোমার কি বার্তা থাকে? দর্শকদের বলবো যে আপনারা, আমি যেটা ভালোবাসি আপনারা কিন্তু সেটাও ভালোবাসবেন। হাউসে গিয়ে সিনেমা দেখতে, তাহলে আবার নতুন করে হাউস তৈরি হবে, সিনেমা হাউস। যে মলগুলো গেছে ভেঙে চুরমার হয়ে, সিনেমা হাউসগুলো মল হয়েছে, আমি চাই সেই মলগুলো ভেঙে চুরমার হয়ে যাক, সেখানে আবার নতুন করে সিট হোক, দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখুক। এটা আমি সবচেয়ে আগে চাই। আজ সিনেমা হল বন্ধ বলে আজ আমাদের এই জগৎ এত নষ্ট হয়ে গেছে। আমাদের সিনেমা নেই, আমাদের শিল্পীরা পড়ে পড়ে মার খাচ্ছে এই জগতে। আর ফোনেতে আমার ভালো লাগে না সিনেমা দেখতে। আমি নিজের ছবিও দেখি না, নিজের সিরিয়ালও দেখি না, কারণ আমার পছন্দ নয়। আমার ঘরে টিভি নেই। আমি ছোটবেলাতেও টিভি দেখা পছন্দ করতাম না। বিয়ের পরে দিল্লিতে গিয়ে টিভি কি জিনিস, রামায়ণ হতো তখন, বা সেই শুরু হয়েছিল। কিন্তু আমি টিভি দেখা পছন্দ করি না, কারণ ওই ছোট্ট একটা বাক্সর মধ্যে না আমার ভালো লাগে না। আমার একটা সিন হলেও আমি হাউসে গিয়ে দেখবো। আমি তাই জন্য সমস্ত দর্শককেও বলছি যে আপনারা সিনেমা হলের আবার প্রত্যাশা করুন, হল আবার নতুন করে বাঁচুক, তাতে কিছু লোকেরও কাজ হবে, যারা ছিল তারাও আবার নতুন করে হবে, আর শিল্পীরাও বাঁচবে, ছবি তৈরি হবে। নতুন নতুন ছেলেরা আসছে, মেয়েরা আসছে, তারা নতুন করে ছবি তৈরি হবে। কেন হবে না? আমাদের বাংলাদেশে ছবি হবে না এটা হতেই পারে না। আমি যেদিন নিজেকে প্রথম দেখলাম বড় পর্দা না, আমি বললাম, বাবা আমাকে এরকম লাগছে দেখতে। কিন্তু খুব ভালো লেগে, এই দেবের সাথে আমি আরো ছবি করেছি। কোন ছবি? দেবের সাথে ওর একটা ইন্সপেক্টরের রোল ছিল একটা, দেবের সাথে প্রধান করেছি, প্রধানের কাজ করেছি আমি। বাদ চলে গিয়েছিল, বলছে ব্যাপার জানি না। সেদিনকে আর একটা দিয়ে এসছি, সেদিনকে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সেদিনকে আমার একজন ডিরেক্টর খুব বকেছে আমাকে, এই জুদাজিৎ। কি হয়েছে? সৌরভ পল্লবী, যার অঙ্ক কি কঠিন, ও একটা ইন্টারভিউ অ্যানাউন্স করেছে যে আমি এতগুলো অডিশন নেব, তাতে থিয়েটারের মেয়ে, যাত্রার মেয়ে, মানে আর্টিস্টরা আসবে, ছেলে মেয়ে। কম করে 1000-1500 ছেলে মেয়ে গেছে। জানো কোথায়? টালিগঞ্জ থানা ঠিক তার অপোজিটে, লেকের ওই দিকটা ওর একটা স্কুল আছে, ওই স্কুলে আমি গেছি। ওখানে 11টা থেকে 11:30, আর রাত্রির 7টা-8টা পর্যন্ত হয়েছে, অডিশন হয়েছে। আমাকে বিকেল 5টায় ডেকেছে। আর আমার সেদিন এত শরীর খারাপ হয়ে যায় যে প্রেশারের ওষুধ নিয়ে যায়নি, ইনহেলার নিয়ে যায়নি, সবচেয়ে বড় আমি জল নিয়ে বেরোয়নি। কত বইবো বলো, একে ছোট্টখাট্ট মানুষ, তারপরে এত বইতে তার পারি না। অজ্ঞানের মানে পড়ে গিয়েছিলাম, সবাই মিলে ধরাধরি করে। আমার এক বান্ধবী ছিল, সে বলে একটু বসতে দিন না ভেতরে দিদিকে, দিদি অসুস্থ হয়ে গেছে। ডাক পড়লো 5টার সময়। আমার ওই বই ডিরেক্টর শুনে বললে যে আপনি কেন গেছেন, কেন আপনাকে অডিশন দিতে হবে, আপনাকে অডিশন দেওয়ার কোনো দরকার নেই, আমি না দিলে যে কাজ পাবো না। বলে না পান, আপনি কিছুদিন চুপ করে বসুন তো, আপনার এত শরীর খারাপ। আমি দেখলাম এই সৌরভ পালতি জানি না কি করলো, অডিশন তো দিলাম, ডাকবে কি না ডাকবে কে জানে, তো ডাকবেই না। কোন ছবির জন্য দিয়েছিলেন audition? ওর নতুন কি ছবি আসছে, নামটা অ্যানাউন্স করবে না, আচ্ছা। নাম অ্যানাউন্স করবে।
ওর বইটাও, এটা আমার দেখা হয়নি, অঙ্ক কি কঠিন দেখা, দেখেছো তুমি? কিরম হয়েছে গো? ভালো। ভালো হয়েছে। ও তো ছিল ইয়েতে আগে, বলে ওই ইয়ে মীর ছিল না, মীরের সাথে কি একটা মিরাক্কেল হতো, মিরাক্কেল ওর সাথে কাজ করেছি, মীরের সাথে একটা ছোট্ট কাজ করেছি, একটা চকলেটের অ্যাড, এটা আমার ইয়েতেও আছে, মীরের সাথে কাজ করেছি মীরের সাথে। মীর খুব ভালো। আর একটা জিনিস, সেদিনকে একটা অডিশন দিলাম বম্বের, ওটা কি হয়েছে, একাডেমি অফ ফাইন আর্টসে হঠাৎ কবে যেন হলো, মার্চে না কবে, জুনেতে হবে বোধহয়, দিয়েছে যে সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত অডিশন আছে হিন্দিতে। আমি বললাম যে হিন্দি তো বলতে পারি, তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু ওনার এজ লিমিট দিয়েছে 17 to 57, মানে 17 থেকে 57। আমার তো 60 আপ, আমি কি করে যাব, তো হবে না। তারপর না বেরিয়েই গেলাম, 12টা পর্যন্ত দেখে দেখে যা ঘুরে আসি, লাগলেই তুক, না লাগলেই ইয়াং, লাগলেই তুক, না লাগলেই তাক, চলে গেলাম। বেশ মজার মানুষ কিন্তু। আর জীবনটাই তো মজা, বলো, ওইটা আমার ভাই বলেছে ভীষণ ইয়ে। তারপরে ওখানে যখন গেলাম, প্রচুর ছেলে মেয়ে, সিরিয়ালেরও অনেক এসছে, সবাই এসছে। উমা, আমার হিন্দিতে ইয়ে করছে, আমি বললাম, ওপরে যেতে হবে, নাম লেখাতে হবে। ভাই বলি একটি ছেলে পেয়েছি, আমি যে এনে দিবি আমাকে নাম্বারটা, বলে হ্যাঁ দাও না। ও গেল, যে আমার নাম টাম দিয়ে, আমার নাম এলো 84 না কত এলো নাম্বার। গেলাম, গিয়ে যে বাবা, ক্যামেরাম্যান রয়েছে, কে ডিরেক্টর, কে কি, আমি কিচ্ছু জানি না। একজন ভদ্রমহিলাও বসে আছে, কি করলাম, একজন বেরিয়ে এলো, তারপর বলে আসুন ম্যাডাম, আপনি আসুন। জুতোটা খুলে ভেতরে ফ্লোরটা নমস্কার করলাম, করে এটা আমি মানি, যেটাকে যখন কাজ করব, আজকে আমার এটাও করা উচিত ছিল, এই ফ্লোরটাকে নমস্কার করা। তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, করিনি, যাই হোক। তারপরে না বলে হ্যাঁ ম্যাডাম বলুন। আমি বললাম যে হিন্দিতেই শুরু করলাম, হিন্দিতেই হবে। বললো হ্যাঁ। শুরু করলাম, নাম বললো, নিয়ে বললাম, তখন আমি বললাম, একটা কথা বলতে পারি? বলে বলুন। বললো আপনাদের एज लिमिट এইটা 17 to 57, तो मेरा तो 60 साल हो गया, मैं कैसे करूँ? बोले वो बात छोड़िए, आपने हिंदी जो बोला ना, आप शुरू कीजिए। বললাম, সেদিন আমার মা বোধহয় আমার মাথায় হাত রেখেছিল, মাকে নিয়ে একটা সিন করলাম। যাই হোক, বুকেই যাচ্ছি, কি বলছে আমি নিজেই জানি না। যাই হোক, হলো টলো, রোসা করলাম, শেষ করলাম। কোন ছবি ছিল এটা? কোনো ছবি না, অডিশন। অডিশন। হ্যাঁ। তারপরে বাড়ি এসেছি, রাত্রি 9:30টার সময় একটা ফোন এলো। ফোনটা তুললাম, ম্যাডাম, তখন একজন বাঙালি বলছেন, বলে ম্যাডাম আপনি এসেছিলেন তো যে আমাদের ইয়েতে অডিশন? হ্যাঁ। বলে, আপনি কালকে একবার আসুন তো। বলে, হে ভগবান, লেগে গেছে, আমি যাচ্ছিলুম না। গেলাম, দেখলাম আরো মেয়ে এসছে, সবাই এসছে, আমাদের সিরিয়ালের 2-1 জন গেছে, বাঁচা কজনকে ডেকেছে। আমিও বসে আছি, মীর ঢুকলো, মীরের সাথে কথাবার্তা, আমি খুব তো বললেন আমাকে কাজ দেবেন, দিলেন না। বলে দিদি আমাদেরই কাজ নেই, আপনাকে কি দেবো? আবার মীর বলছে, এই দিদিকে সামনে নিয়ে এসো। এরকম বসিয়েছে গোল করে, হাফ রাউন্ড করে, আমি বসে আছি। ভদ্রলোক সবাই সাথে কথা বলছে, সবাইকে জিজ্ঞেস করছে কে কি করেছেন, কবে অভিনয় শুরু, কত কাজ করেছেন, কি কি করছেন। কাজ করে ওমা যে আমার সামনে এলো না, আমাকে গ্যাপ দিয়ে দিল, দিয়ে আমার পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলো। আমি তখন উঠে দাঁড়িয়েছি, আমি ये क्या बात है गई? बोले क्यों मैडम, क्या हो गया, आपने खड़े क्यों हो गए? आपने मेरे को छोड़कर उनके का क्वेश्चन कर दिया, मेरे को तो कुछ नहीं बोला। बोला आपको बोलने का कुछ है नहीं, आप बैठिए रहो ना, क्या बात है, अब आपको देखने के लिए हम लोग बुलाया, ये क्या बात हो गया? ঠিক আছে, কথাটা তো বললাম। তারপর আসবার সময় যে, কি ব্যাপার আপনাদের, ডাকবেন কবেন, কি ব্যাপার? বলে আমাদের কাজ শুরু হবে ডিসেম্বরে, আর আমরা করব কলকাতা বেজের উপরে, সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে যখন দ্বিতীয়বার ডেকেছি নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ঠিক আছে, এখনো আশা করে রয়েছে। মানে ডিসেম্বর থেকে হ্যাঁ, শুটিং শুরু হতে পারে। আজকাল কিন্তু অনেকেই কলকাতাতে শুট করছে, অনেক হিন্দি ছবি। হুম। কারণ কি, কলকাতার বাজেটটা খুব কম। नहीं बताएंगे।
लेकिन हमारा काम तो होगा, ठीक है होगा। একদম। আমাদের আড্ডা চলতে থাকবে, এবার শেষ করতে হবে সেটা। ভালো থাকার মান্ত্রা যদি জানতে চাই, কি বলবে? ভালো থাকার মন্ত্র হচ্ছে যে নিজে হাসি খুশি থাকো, নিজে খুশি থাকো, অন্যকে খুশি দাও, ব্যাস। আর মিষ্টি খাও। তোমার শরীরে যদি সুগার না থাকে তুমি মিষ্টি খাও। আমি কিন্তু খুব মিষ্টি খাই, ঠিকই কথা। প্রচুর মিষ্টি খাই, হ্যাঁ ভীষণ মিষ্টি খাই, আমার মিষ্টি ফেভারিট।